প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর বেশ কিছু অঙ্ক করেছিলাম। তো চলো, এখানে আমাদের দেখা যাচ্ছে কয়েকটি সৃজনশীল অঙ্ক রয়েছে। সেই সৃজনশীল অঙ্কগুলো করার চেষ্টা করছি। তো তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম রয়েছে, শুরু করে দাও। তার আগে একটু অঙ্কটা আমরা করে নিব। তো দেখো, একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। কি বলছে তাহলে? এখানে দৈর্ঘ্যটা বলছে কি, এখানে দৈর্ঘ্য যা আছে প্রস্থ হবে তার 2/3 অংশ, এবং ঘরের দৈর্ঘ্য দেয়া আছে, আবার উচ্চতা দেয়া আছে। তো মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে যদি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হয় এবং বায়ু যদি পানির তুলনায় 0.00129 গুণ ভারী হয়, তাহলে আমাদের নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এবারে দেখো, ঘরের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমা ক নম্বরে আমরা সমাধানে এখানে নাম্বার হলো 29। সমাধান পথে চলে আসি আমরা। ঘরের পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমা মানে কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে কিন্তু দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া নেই, কিন্তু দৈর্ঘ্য থেকে প্রস্থ বের করা যাবে। তো লিখি আমরা, ক নম্বরের বেলা লিখবো। দেখো, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য আছে কত? 15 মিটার। 15 মিটার। আচ্ছা, এবং প্রস্থটা কিন্তু দেওয়া আছে, দৈর্ঘ্যের সাথে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে এখানে। দেখো, এবং দৈর্ঘ্যটা প্রস্থ হবে বলছে, এখানে প্রস্থ হবে। প্রস্থ কত আছে দেখো তো? দৈর্ঘ্যের 2/3 অংশ। তাহলে প্রস্থ কি হবে? এত এর এত। সুতরাং ঘরটির কি হবে? প্রস্থ হবে 15 এর 2/এত অংশ, তাই না? এত অংশ, এখানে অংশটা আমি এখানে দিই, এত অংশ। তাহলে এখন এটা দিয়ে যদি এটাকে কাটি, 3 5 15, 5 দুগুণী 10, এটা হলো মিটার হয়ে গেল, তাই না? মিটার। তাহলে আমরা দেখো, ঘরটির দৈর্ঘ্য দেয়া ছিল আর প্রস্থের একটা শর্ত দেয়া ছিল। তো ওখান থেকে আমরা কি করলাম? আমরা প্রস্থ বের করে নিলাম। তো এখন বলেছি কি পরিসীমা। তো আমরা জানি পরিসীমা কি? পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো লিখি আমরা এখানে। দেখো, আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বাস। দেখো, পরিসীমা মানেই কিন্তু 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ নয়, কারণ ক্ষেত্রটা কি সেটা দেখতে হবে। এখানে এটা ছিল আয়তকার, এটা একটা কি ক্ষেত্র ছিল? একটা ঘরটি ছিল আয়তকার। এই জন্য কিন্তু এই সূত্র, তাই না? এই জন্য এই সূত্র। তো আমরা 2 দৈর্ঘ্য পেলাম কত? দৈর্ঘ্য পেলাম আমরা, দৈর্ঘ্য দেয়া ছিল 15 প্লাস প্রস্থ কত? 10। এত মিটার, দুটোই মিটারে রয়েছে, তাই এই জন্য এত মিটার হয়ে গেল, তাই না? তাহলে এখন দেখো, 2 ইনটু 15 আর 10 25 মিটার সমান 25 দুগুণ 50 মিটার। তাহলে পরিসীমা পেয়ে গেলাম আমরা 50 মিটার। উত্তর লিখব কি? দেখো, উত্তর 50 মিটার। দেখো, বুঝতে কোনো প্রবলেম আছে কিনা আমাদের অঙ্কতে?
তোমরা তুলে ফেলো অঙ্কটি, আমি তারপরে কোন অঙ্ক করা যায় দেখি। তো আবার একটু বলছি, আবার একটু বুঝাচ্ছি তোমাদের। দেখো একটি ঘর ছিল, ঘরটি এরকম আয়তাকার, তো এরকম ছিল, এরকম ছিল, তাই না? এখন এই ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু প্রস্থটি দেওয়া নেই, কিন্তু প্রস্থের একটা বের করার শর্ত দেওয়া আছে, দৈর্ঘ্যের সাথে একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা কত? 2/3 অংশ। যেহেতু দৈর্ঘ্যটি 15 মিটার ছিল, এটা যদি 15 মিটার হয় তাহলে এটা কত হবে? 15 এর 2/3 অংশ সমান সমান এটাকে কাটিয়ে কি হয়? 3 পাশে 15, 5 দুগুণে 10, এখানে 10 মিটার পেয়ে গেলাম। আমাদের কোন নাম্বার সাধারণত একটু ছোটই থাকে অঙ্ক, নাম্বারও কম থাকে, 2 থাকে, তো 10 মিটার। তো পরিসীমা কি দেখো, পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্য হলো 15, প্রস্থ হলো 10, 15 10 25, 25 দুগুণে 50 মিটার। তো আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বর অঙ্কটিতে কি বলেছি দেখি তো একটু। খ নম্বরে বলা হয়েছে দেখো কতটি পাথরের প্রয়োজন। কি বলছে দেখো, পাথর পাথর দিয়ে কি করব, আবার 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 একটু আমাদের অঙ্কটা পড়তে হবে। বলছে যে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রাখতে হবে, মেঝের চতুর্দিকে 1 মিটার ফাঁকা রেখে আমাকে কি করতে হবে? 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসাতে হবে। তাহলে আমরা এটাকে যদি আমরা ঘরটি আমরা ধরলাম এই এরকমই আছে, এরকম আছে, তাই না? আমরা ঘরটি এঁকে নিলাম। এদিকে 15 ছিল, তাহলে এদিকে পেয়েছিলাম কত? 10, তাই না? আচ্ছা, এখন চতুর্দিকে যদি আমাকে এটুকু ফাঁকা রেখে দেই, আচ্ছা এটুকু ফাঁকা রাখলাম, তাই না? চিত্রটা কিন্তু এরকম হবে। তো বলছে কি দেখো, মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে, তাহলে আমি এখানে 1 মিটার, এখানে 1 মিটার, চতুর্দিকে 1 মিটার করে ফাঁকা রাখলাম। ফাঁকা রাখার পরে বলছে যদি আমি এক একটা পাথর এর যদি 50 সেন্টিমিটার হয় বর্গাকার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে আমাদের কতগুলো পাথরের প্রয়োজন হবে? তাহলে আমাদের এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এই জায়গাটুকুর আমরা ভিতরের ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা যদি প্রথমে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করি, তারপরে যদি সম্পূর্ণটার ক্ষেত্রফল এখানে দরকার নেই আসলে, সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতাম আমরা যদি আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলতো, তো সেটা যেহেতু চাইনি আমরা, তাহলে দেখো এখন ব্যাপারটা এখানে দৈর্ঘ্য 1 মিটার বাদে দৈর্ঘ্য থাকে কতটুকু? দৈর্ঘ্য হলো এখান থেকে এইটুকু, তাই না? এখান থেকে কিন্তু তোমার 1 মিটার চলে গেছে, এই পাশ থেকেও কিন্তু 1 মিটার চলে গেছে, তাহলে আমার রাস্তাবাদী দৈর্ঘ্য রয়েছে কত? এই 15 থেকে 2 মিটার দুই পাশ থেকে চলে যাবে। একইভাবে যদি আমরা প্রস্থ করি, এই দেখো প্রস্থ হবে এখান থেকে এই পর্যন্ত, তো এখান থেকে এই পর্যন্ত হলে এখানে কতটুকু গেল? এই পার্ট এটুকু কিন্তু 1 মিটার চলে গেল। আবার এই পাশেও কিন্তু এই পাশে এই জায়গাটাও 1 মিটার চলে গেল। তাহলে প্রস্থ বেলাও দেখো, আগে যে ঘরের প্রস্থ ছিল ওখান থেকে দুই পাশ দিয়ে যতটুকু রাখতে হবে তার ডাবল চলে যাবে, তাই না? তার ডাবল চলে যাবে। তো আমরা শুরু করি। দেখো সমাধান খ। কোয়ালিটি তো ঝামেলা বেজে গেল। খরচে আছে কি দেখো একটু করে দিলে। ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার। কলমটি নতুন হওয়ার কারণে কিন্তু চিকন হয়ে গেছে, একটু পরে তোমরা ঠিক হয়ে যাবে, লেখাগুলো দেখতে পাবে। দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার এবং ক থেকে এই 10 কিন্তু দেয়া ছিল না, এটা পেয়েছি ক থেকে, তাই না? তাহলে লিখবো আমরা কি, ক থেকে পাই, ক থেকে পাই ঘরের প্রস্থ কত পেলাম? 10 মিটার। আচ্ছা
আচ্ছা, তাহলে এখন 1 মিটার ফাঁকা রেখে ঘরের দৈর্ঘ্য লেখো যে চতুর্দিকে 1 মিটার ফাঁকা রেখে ঘরের দৈর্ঘ্য থাকে এবং ফাঁকা অংশের প্রস্থ কত 1 মিটার, তাই না? তাহলে আমরা লিখবো যে চতুর্দিকে 1 মিটার ফাঁকা রেখে দৈর্ঘ্য থাকে কতটুকু, দেখো দৈর্ঘ্য থাকে কি হবে, আমার 15 মিটার ছিল আগে, 15 মিটার মাইনাস 1 গুণ 2। বুঝতে পেরেছো যে এখানে কেন দিলাম 1, মানে 1 মিটার চওড়া ছিল আর 2 দৈর্ঘ্য 2 পাশ দিয়ে কমে গেছে। এজন্য আমাদের এখানে লিখতে পারি আমরা, দেখো 15 বিয়োগ 2 মিটার সমান সমান 13 মিটার। 13 মিটার। তো একইভাবে প্রস্থ বের করব আমরা। চতুর্দিকে লিখি আমরা চতুর্দিকে 1 মিটার ফাঁকা রেখে প্রস্থ থাকে কতটুকু হবে, দেখো আমার প্রস্থ ছিল কত আগে 10 বিয়োগ 1 গুণ 2, 10 বিয়োগ 8, এগুলো মিটার সমান সমান 8 না থাকবে 8 10 2 সমান সমান 8 মিটার। 8 মিটার থাকবে, তাই না? 8 মিটার থাকবে। তো এখন দেখো আমরা বুঝতে পারছি কিনা, একটু লেখাটা একটু চিকন হয়ে যাচ্ছে, যাই হোক একটু পরে বুঝবে তোমরা, পরে আস্তে আস্তে কর্ম ঠিক হয়ে যাবে। আবারও বলি, দেখো ঘরে দৈর্ঘ্য ছিল 15, আমি যদি 2 পাশ দিয়ে 1 মিটার করে রেখে দেই তাহলে 2 মিটার বাদ যাবে, তাহলে থাকবে 15 থেকে 2 মাইনাস করলে 13। আবার চতুর্দিকে 1 মিটার ফাঁকা রেখে প্রস্থ থাকবে কতটুকু, দেখো প্রস্থ তো 2 মিটার কমে যাবে, তাহলে 2 পাশ দিয়ে 2 মিটার কমিয়ে তাহলে থাকে কত 8 মিটার। এখন লিখবো তাহলে ফাঁকা অংশ বাদে ক্ষেত্রফল। চতুর্দিকে যে ফাঁকা অংশটা রাখলাম আমরা, ওই ফাঁকা অংশ বাদে ক্ষেত্রফল, দেখো ফাঁকা অংশ বাদে ঘরের ক্ষেত্রফল কত 13 গুণ 8, মিটার মিটার গুণ করলে কিন্তু বর্গ মিটার হয়ে যাবে, তাই না? বর্গ মিটার হয়ে যাবে। তো 8 13 কত 104, দেখো 3 8 24 4 হাত হলো 2, 8 কে 18 দিয়ে 10 এত বর্গ মিটার। এখন প্রতিটি পাথরের দৈর্ঘ্য কতটুকু আছে সেটা আমাদের দেখতে হবে। দেয়া আছে প্রতিটি পাথরের দৈর্ঘ্য, বর্গাকার পাথরের লিখবো আমরা, যেমন দেওয়া আছে প্রতিটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য 50 সেমি। 50 সেমি। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা কিন্তু মিটারে রয়েছে, এটা সেন্টিমিটার রয়েছে, তাহলে হয় আমরা এই বর্গ মিটারকে সেন্টিমিটার করব অথবা এই সেন্টিমিটারকে আবার মিটারে করব। তো আমরা এটাকে যদি মিটারে করি তাহলে 100 দ্বারা ভাগ করলে এটা কত হয়, এত বা 0.5 মিটার হয়ে যাবে, তাই না? তো মিটার হয়ে গেল। এখন এই একটা পাথরের দৈর্ঘ্য এত, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে কি, যেহেতু বর্গাকার, আমরা জানি বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান একটা বাহুর স্কয়ার, তাহলে প্রতিটি পাথরের ক্ষেত্রফল, সুতরাং
প্রতিটি পাথরের ক্ষেত্রফল, প্রতিটি পাথরের ক্ষেত্রফল কত হবে ওটাকে স্কয়ার করো। দেখো পয়েন্ট, এখানে পয়েন্ট দিয়ে হয়তো বুঝতে পারতেছো না, 0.5 এর হলো স্কয়ার বর্গ মিটার বা 0.25 বর্গ মিটার। ব্যাস, এটুকু বুঝতে পেরেছো কিনা দেখো, যে আমি যতটুকু জায়গাতে পাথর বসাতে হবে সেই জায়গাটুকু আগে বের করলাম, এরপরে এক একটা পাথরের ক্ষেত্রফল কত সেটা বের করলাম। এখন পাথরের সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে দেখো, এই ক্ষেত্রফল অর্থাৎ ভিতরের টোটাল জায়গাটাকে যদি আমরা প্রতিটি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে সম্পূর্ণ পাথরের সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ কতগুলো পাথর লাগবে। তো লিখবো সুতরাং মোট পাথর লাগবে মোট পাথর লাগবে কতটি দেখো, লাগবে হলো এই ক্ষেত্রফলকে ভাগ দেব, ভাগ দিলে লিখবো কত হবে 104 ভাগ এতটি। এখন এটাকে যদি আমরা ভাগ করি, দশমিকের ভাগ আমাদের জায়গা নেই, তো আমি ক্যালকুলেটর সাহায্যে করে নিলাম। দেখো 104 ভাগ হলো 0.25, তাই না, ভাগ 0.25, 416টি, 416টি সমান সমান 416টি। উত্তর হবে তাহলে 416টি। তো দেখো বুঝতে পেরেছো কিনা, আরেকবার বোঝাচ্ছি তোমাদের আমি। 416টি পাথরে আমার দরকার। এবারে আরেকবার বোঝাচ্ছি দেখো, প্রথমে আমাদের যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি, চিত্রের ভিতরে দেখা যাচ্ছে কি যে একটি ঘর ছিল বা আয়তাকার ক্ষেত্র ছিল, ক্ষেত্র দৈর্ঘ্য ছিল 15, প্রস্থ ছিল 10। যদি চতুর্দিক দিয়ে 1 মিটার করে রেখে বাকি অংশটুকুতে আমরা পাথর বসাই তাহলে কতটি পাথর লাগবে, তাহলে যে অংশটুকুতে আসলে পাথর বসাবো সেই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, আর প্রতিটি পাথরের ক্ষেত্রফল দ্বারা যদি ওই অংশটুকুর ক্ষেত্রফলকে আমরা ভাগ দেই তাহলে পাথরের সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমাদের যতটুকু ফাঁকা রাখতে হবে ওই ফাঁকা বাদে তার দৈর্ঘ্য বের করেছি আমরা। সেটা নিয়ম হলো যে জমিটির যে দৈর্ঘ্য ছিল ওখান থেকে আমাদের বাদ দিতে হবে কি, যতটুকু ফাঁকা রাখবে তার ডাবল বাদ দিতে হবে, অর্থাৎ 2 পাশ দিয়ে চলে যাবে। এজন্য যেহেতু 1 মিটার ছিল এইজন্য ওকে 2 দ্বারা গুণ করে আমরা মাইনাস করে দিয়েছি। তাও আমাদের 15 ছিল দৈর্ঘ্য, ওখান থেকে 2 মাইনাস করলে 13 মিটার হলো। এবারে আমরা আসি প্রস্থের বেলায়। প্রস্থেও কিন্তু একই কথা, যে আমাদের প্রস্থ ছিল কত, আমাদের প্রস্থ ছিল হলো 10। তো 10 থেকে যদি আমরা দুই পাশে যতটুকু আছে সেইটুকু বাদ দেই, দুই পাশে আমাদের এক এক ছিল, তাই না, এক এক ছিল, এক এক যদি বাদ দিই, এক এক মানে 2, 10 থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে থাকে কত 8। তাহলে প্রস্থ হলো আমাদের ওখানে কত হলো, ওখানে হলো 8। প্রস্থ কতটুকু, 2 মিটার বাদ দিই। তাহলে আমাদের এই ভিতরের জায়গাটুকু ক্ষেত্রফল আমরা এখন পেয়ে যাব, কারণ ভিতরের জায়গাটুকু দৈর্ঘ্য পেয়েছি আমরা 13 আর প্রস্থ পেয়েছি 8। তা 8 13 কত, 8 13 104। তাহলে আমরা ভিতরের জায়গাটুকু ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবারে চলে আসি আমরা প্রতিটি পাথরের দৈর্ঘ্য কত ছিল দেখো, দেওয়া আছে প্রতিটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে কি হবে, 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 দ্বারা ভাগ দিয়ে আমি এভাবে লিখেছি, কারণ একটা বোর্ডে কিন্তু আমি অঙ্কটি ধরানোর চেষ্টা করেছি, এজন্য দেখা যায় সামনে সমান সমান সামনে দিয়েছি, তোমরা কিন্তু সামনে দিবে না। আমি যদি নিচে নিচে দিতাম তাহলে কিন্তু আমাকে বোর্ডটি মুছতে হতো, তাই না, এই জন্য বোর্ড না মুছার কারণে কিন্তু আমি এভাবে চাপাচাপি করে লিখেছি। যাই হোক দেখো 50 সেন্টিমিটারকে আমি 100 দ্বারা ভাগ দেব, অর্থাৎ 100 সেন্টিমিটারে 1 মিটার ভাগ দিলে 0.5 মিটার হয়ে গেল। মিটার করলাম কেন, কারণ দুটো জিনিস একই এককে প্রকাশ করতে হবে, না হলে হবে না। তো প্রতিটি পাথরের ক্ষেত্রফল কত, কারণ প্রতিটি পাথর তো আমাদের বর্গাকার ছিল, প্রতিটি পাথরের যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, একটা বাহুর স্কয়ার। তো আমরা স্কয়ার করলাম, এত হয়ে গেল।
তো তারপর মোট পাথর লাগবে দেখো, তাহলে মোট ক্ষেত্রফলকে যদি একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে আমাদের মোট পাথর হয়ে যাবে। তো এটাকে এটা দ্বারা ভাগ করলে 416 হয়, উত্তর হলো 416। আশা করি অঙ্কটি তোমাদের কোনো আর সমস্যা নেই। তারপরে গ নম্বরে কি রয়েছে দেখি তো, ঘটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। আচ্ছা, বায়ু থাকতে হলে কি, ধরো এই একটা ঘর আছে, এই ঘরটির ভিতরের আয়তন কত, এই ঘরটির ভিতরে আয়তন কত সেটা বের করতে হবে আগে, তাই না? সেটা বের করতে হবে, সেটা আমরা আগে বের করি। তাহলে আয়তন, এই ঘরে যদি আমরা আয়তন বের করি, এই ঘরে একটি দৈর্ঘ্য রয়েছে, একটি প্রস্থ রয়েছে, একটি উচ্চতা রয়েছে, তাই না? তাহলে আয়তন বের করি। তো আমরা দেখো এই ঘরটির দেয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা ক থেকে প্রস্থ বের করেছি, আর কি দেওয়া আছে দেখো, উচ্চতা কিন্তু দেয়া আছে, উচ্চতা আছে 4 মিটার। তাহলে আমরা আয়তনটা বের করি, আয়তনটা বের করে নিই। তো আয়তন বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? আমরা এখন একটু মুছে ফেলি। আমরা গতে চলে যাই, দেখো দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য 15 মিটার, ঘরের প্রস্থ কিন্তু উচ্চতাটা লিখি, আমরা উচ্চতাটা আগে লিখবো। উচ্চতা আছে কতটুকু, 4 মিটার। আমরা ক থেকে পেলাম ঘরের প্রস্থ, এটা লিখি যেহেতু দেয়া ছিল না। ক থেকে পাই প্রস্থ কত পেলাম আমরা, 10 এত মিটার। তাহলে ঘরের আয়তন কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সুতরাং ঘরটির আয়তন লিখি, সুতরাং ঘরটির আয়তন সমান 15 গুণ 4 গুণ 10, এত হলো ঘন মিটার। আচ্ছা, তাহলে আমরা দেখো 4 15 60, 10 দিয়ে গুণ করলে 600 হবে, তাই না? 600 ঘন মিটার। তাহলে আয়তন পেলাম এতটুকু। দেখো এখন এই জায়গাতে যদি আমাদের, এখানে তো বায়ু রয়েছে, তাই না? পানির সাথে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু দেখো এখানে বলেছি কি, দেখো বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তাই না? তাহলে এখন এখানে যদি পানি থাকতো, বা পানি থাকলে কতটুকু হবে, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভর কত জানো, 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভর কিন্তু 1 গ্রাম। এখন এখানে আরেকটি জিনিস করতে পারি আমরা, মিটার আছে, আমরা আরেকটি জিনিস যেটি করতে পারি, দেখো ঘনমিটারকে আমরা সেন্টিমিটারে করে নিতে পারতাম, তাহলে আমাদের কি জিনিসটি দাঁড়াতো, দেখো আমাদের দরকারও নেই। এখন এটাকে যদি আমরা সেন্টিমিটার করি, দেখো 1 ঘন সেন্টিমিটারে আমরা করলে সহজ হবে। দেখো 1 ঘনমিটারকে 1 মিটার সমান কত, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো এখানে ঘনমিটারকে যদি আমরা সেন্টিমিটার করি, তাহলে 1 এর পরে 6টা জিরো দ্বারা গুণ করতে হবে, 1 এর পরে 6টা জিরো দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে আমরা লিখতে পারি 6 দিয়ে 1 2 3 4 5 6, এটা হয়ে গেল কি ঘন সেমি। কারণটা কি, দেখো 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন মিটার সমান এত ঘন সেন্টিমিটার। যেহেতু এখানে আমরা সাইড নোট দিতে পারি, 1 ঘন মিটার সমান 1 2 3 4 5 6 ঘন সেমি, এটা আমরা লিখতে পারি। ঘন সেন্টিমিটার করলাম কেন, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন আমরা জানি, সেই জন্য কিন্তু ঘন সেন্টিমিটারে প্রকাশ করলাম আমরা এখানে। তো রূপান্তর করলাম, এখানে কত হয় দেখো তো,
6 দিয়ে এখানে দুটো দিলো আর এখানে 6টি দিলো, 8টি দিলো হবে। 1 2 3 4 5 6 7 8 এত ঘন সেমি। এটুকু এটুকু দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা যে এখানে রয়েছে কি আমাদের দৈর্ঘ্য আমরা পেয়েছি, আমাদের দেয়া ছিল দৈর্ঘ্য, আমরা ক থেকে পেয়েছি কি, ক থেকে পেয়েছি প্রস্থ এবং উচ্চতাও কিন্তু দেয়াই ছিল। এবারে আমরা এখান থেকে আমরা আয়তনটা বের করে নিলাম এবং আয়তনটা বের করে ঘন সেন্টিমিটার করে নিলাম, তাই না? তাহলে আমরা এখন লিখি যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। দেখো যে আমরা জানি 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ভর কত? 1 গ্রাম। 1 গ্রাম। তাহলে এটা যদি আমার মনে করো পানি থাকতো তাহলে এত গ্রাম হতো, তাই না? এত গ্রাম হতো। যেহেতু তাহলে এত ঘন সেন্টিমিটার পানির ওজন কত, তাহলে লিখবো যে সুতরাং এত ঘন সেন্টিমিটার পানির ওজন, এই জায়গাটা যদি পানি থাকতো তাহলে কি হতো? সুতরাং এত ঘন সেন্টিমিটার পানির ওজন, সুতরাং 6 দিয়ে কি 8টি দিবে, তাই না? 1 2 3 4 5 6 7 8 এত ঘন সেমি পানির ওজন কত হবে? এত পরিমাণ পানির ওজন হবে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। তো 1 2 3 4 5 6 7 8 গুণ 1 এত গ্রাম হবে, তাই না? গ্রাম। সেখানে 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে, এত গ্রাম মানে 1 দিয়ে গুণ করলে তো ওটাই হবে, তাই না? 1 2 3 4 5 6 7 8 এত গ্রাম। এখন কিন্তু আমাদের বলেনি যে পানির ওজন কত, আমাদের বলছে কি বাতাসের ওজন কত, তাই না? এখানে বলা আছে যেহেতু বাতাস পানির তুলনায় এত গুণ ভারী, লিখবো যেহেতু বাতাস পানির তুলনায় কতটুকু ভারী, দেখো তুলনায় 1 2 9 গুণ ভারী। দেখো বুঝতে পারছি না? দেখো তো লেখাটা, বোর্ডের লেখাটা কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। যেহেতু বাতাস পানির তুলনায় এত গুণ ভারী, তাহলে যদি পানি থাকতো তাহলে এতটুকু হতো ভর, এত গ্রাম। যেহেতু এত গুণ ভারী তাহলে এটাকে আমরা এটা দিয়ে গুণ করব। তো আমরা এবারে লিখছি, দেখো উপরে একটু মুছে ফেললাম। সুতরাং বাতাসের বা বায়ুর বাতাসের ওজন হবে কতটুকু হবে? এটাকে এটা দ্বারা গুণ করো, অর্থাৎ 1 2 3 4 5 6 গুণ কত হবে? 0 0 1 2 9 এত গ্রাম হয়ে যাবে, তাই না? গ্রাম। দেখো এটাকে ঠিক লিখছি, সংখ্যাটা কত গুণ ভারী? 0.0012 গুণ ভারী। এখন যদি আমরা এটাকে গুণ করে দিই, দেখো পুরো সহজ নিয়ম আছে কিন্তু তারপরে ক্যালকুলেটরে করি। 1 2 3 4 5 6 ইনটু 6 6 না 8 হবে, 7 8 1 2 3 4 5 6 7 8 গুণ হলো কত? 0.00129 কত হয়েছে দেখো? 7 7 4 তারপরে 3টে 0 1 2 3 এত গ্রাম। এটা গুণটি দেখো এইভাবে করা যেত। দেখো আমরা ধরলাম যে জিরো কোনো নাই কোথাও, এখানে একটা দিন দেখো জিরোর পরে আমাদের কয়টা 1 2 3 4 5 পাঁচটা জিরোর পরে 5টা অঙ্ক রয়েছে, এজন্য 5টা জিরো এখান থেকে কাটা যাবে। 1 2 3 4 5
এখানে কয়টা হলো? 1 2 3 4 5 6টা লিখলাম তো, এখানে তো 8টি হবে। 8টি হবে, দেখো 8টি। তাহলে 1 2 3 4 5, এই 5টি জিরো চলে যাবে এই দশমিকের জন্য। তারপরে এখানে রয়েছে দেখো আর থাকে 3টি জিরো, সেই 3টি জিরো এখানে থাকলো। এরপরে দেখো 6 দ্বারা যদি গুণ করো, 6 9 54 4 হাতে 5 12 আর 5 17 60 হাতে 1 6 × 6 রাখে 7, এত গ্রাম। এত গ্রাম হলো আমাদের ওজন। এখন এটাকে যদি আমরা কিলোগ্রামে রূপান্তর করি, তাহলে আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাই না? 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। এটাকে আমরা তাহলে কিলোগ্রামে কনভার্ট করলে দেখো 7 7 4 3 ভাগ 1000, তাই না? এত হয়ে যাবে কি কিলোগ্রাম। যেহেতু এখানে একটা সাইড নোট দিতে পারি যে 1000 গ্রাম সমান, দেখো এখানে লিখব যেহেতু 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাই না? এখন এটা দ্বারা যদি আবার ভাগ করে দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সমান সমান কত? 1 দ্বারা ভাগ করলে 7 7 4 কিলো গ্রাম, তাই না? কিলোগ্রামকে আবার কিন্তু কেজিও বলে, তাই না? সংক্ষেপে কেজিও বলে। তাহলে আমরা এখানে লিখব কি উত্তর 7 7 7 এত কিলোগ্রাম, ঠিক আছে, তাই না? তাহলে আবার একটু বলি, দেখো অঙ্কটি, যেহেতু ঘরটি একটি আয়তাকার ঘর আছে এবং উচ্চতা আছে, তাহলে তার যদি কতটুকু বাতাস আছে সেটা বের করতে হলে আমাদের প্রথমে আয়তন বের করতে হবে। তো ঘরটির দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া ছিল, দৈর্ঘ্য ছিল কত 15, আর উচ্চতা দেওয়া ছিল কত? উচ্চতা দেওয়া হলো 7, আর আমরা ক থেকে পেয়েছিলাম প্রস্থ কত 10। তাহলে ওখান থেকে আমরা আয়তনটি বের করে নিলাম। তো এখন আমরা যেহেতু জানি 1 গ্রাম বিশুদ্ধ পানি, এটা কিন্তু তোমাদের মিটারে থাকলেও করতে পারতাম, অসুবিধা নেই, কিন্তু তারপরে সেন্টিমিটারেই বেশিরভাগ করা হয়। তাহলে আমরা করলাম কি, ওই আয়তনটিকে আমরা কি করলাম সেন্টিমিটারে কনভার্ট করলাম। সেন্টিমিটার আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে ঘন মিটারের ভিতরে তিন দিকের তিনটে 100 থাকবে, কারণ দৈর্ঘ্যের একটা অংশ, প্রস্থের একটা অংশ, উচ্চতার একটা অংশ। তো তিনটাকে যেহেতু সেন্টিমিটার করলাম, এজন্য তিনটে 100 গুণ করলে কত হবে? 6টা জিরো। তো তখন ওই ঘন মিটারকে যদি আমি একের পরে 6টা জিরো দ্বারা গুণ করি, তাহলে ওটাকে আমরা ঘন সেন্টিমিটারে পেয়ে যাব। প্লাস তারপরে এখন বলেছি কি যে ওখানে বাতাস কাটতে হবে। তো এখন যে আয়তনটা আমরা পেলাম, এখন আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভর হলো 1 গ্রাম। তাহলে অত ঘন সেন্টিমিটার, অর্থাৎ 6 এর পরে 8টা জিরো, অত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভর হবে অত গ্রাম, অর্থাৎ 1 দিয়ে গুণ দিলাম। তো এখন যেহেতু বলেছে যে বাতাস পানির তুলনায় 0.0029 গুণ ভারী, সেহেতু ওই পানির ভরটাকে যদি আমরা এই সংখ্যাটি দিয়ে গুণ করি, অর্থাৎ 0.00129 দ্বারা যদি গুণ করি, তাহলে বাতাসের ভর আমরা পেয়ে যাব। তো সেভাবে পেলাম আমরা, প্রথমে গ্রাম হলো, তারপরে আমরা এটাকে কিলোগ্রাম করলাম। কিলোগ্রাম করা কি আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আমরা 1 কিলোগ্রাম দ্বারা কিলোগ্রামে প্রকাশ করলাম 1000 দিয়ে ভাগ, তাহলে অঙ্কটির উত্তরই হলো 1 কিলোগ্রাম। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমি তোমাদের আগামী ক্লাসে আরো দুটো অঙ্ক সৃজনশীল আছে, সে দুটো করার চেষ্টা করে দেবো, করার চেষ্টা কি করে দিচ্ছি। তোমরা রেডি থাকো, একটু পরেই আমি ওই ক্লাসটা নেব।